দেখুন, আজ একটা ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর সেতু অর্থাৎ মুড়িগঙ্গার উপর বহু প্রতীক্ষিত জরুরি কাজ, যেটা যুগ যুগ ধরে কেউ করেনি, কেউ ভাবেনি, কেউ করেনি। কংগ্রেসের সরকার অতীতে করেনি, 34 বছরের বামফ্রন্ট সরকার করেনি, কেন্দ্রের বিজেপি সরকার সহযোগিতা করেনি। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পরিকল্পনায় এবং রাজ্যের নিজস্ব উদ্যোগে, নিজস্ব কোষাগারের ব্যবহারে এই ঐতিহাসিক কাজটি আজ শুভ শিলান্যাস হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গের বুকে একের পর এক নতুন গুরুত্বপূর্ণ সেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার তৈরি করেছেন, এবং যা মানুষের বিপুল পরিমাণে কাজে লেগেছে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। সমস্তটা মিলিয়ে তারা যেভাবে কাজ করেছেন, এবার এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় যে সেতুগুলি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, ছোট মাঝারি এরকম তো অসংখ্য আছে। এর বাইরেও জয়ী সেতু রয়েছে, কোচবিহারের হলদিবাড়ি ও মেকলিগঞ্জকে সংযোগ করেছে তিস্তা নদীর উপর। এটা পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এরপরে রয়েছে ভূতনি সেতু, মালদার ফুলহার নদীর উপর রয়েছে ভূতনি সেতু। এরপর রয়েছে জঙ্গল কন্যা সেতু, ঝাড়গ্রামে নয়াগ্রামে সুবর্ণরেখা নদীর উপর। এটা একটা যোগাযোগ ব্যবস্থায় ওই জায়গায় বিপ্লব করে দিয়েছে জঙ্গলমহলে। এর সঙ্গে রয়েছে দেবী কামতেশ্বরী সেতু, কোচবিহারের সিতাই ও দিনাটার মধ্যে মানসাই নদীর উপর। এরপর রয়েছে লালগড় সেতু, পশ্চিম মেদিনীপুরের লালগড়ে কংসাবতী নদীর উপরের সেতু। এরপর রয়েছে হাতানিয়া দোয়ানিয়া সেতু, দক্ষিণ 24 পরগনার বকখালি যাওয়ার পথে নামখানায় নির্মিত। এর বাইরেও আরো একাধিক জেলায় একাধিক গুরুত্বপূর্ণ সেতু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। কিন্তু এবারেরটি ঐতিহাসিক। এর মধ্যে কলকাতা শহরেও কিছু উড়ালপুল, এই সমস্ত বিষয়টা নানা রকম রয়েছে। কিন্তু পাশাপাশি যেটা গঙ্গাসাগর, যে যুগ যুগ ধরে গঙ্গাসাগর মেলা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ যাচ্ছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিকাঠামোর ঢালাও উন্নতি করেছেন, এবং সর্বশেষ যেটা স্থলভাগের সঙ্গে কাকদ্বীপের এদিকটার সঙ্গে ওপাশে কচুবেড়িয়া, এই যে যোগাযোগটা, সেই যোগাযোগ অর্থাৎ একেবারে গাড়িতে, বাসে, হেঁটে তারা চলে যেতে পারবে সাগর দ্বীপে। এতে সার্বিকভাবে যোগাযোগ, পর্যটন, বাণিজ্য, অর্থনীতি সবেরই উন্নতি হবে। দল মত নির্বিশেষে সকলের উচিত এক বাক্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেওয়া। দল মত নির্বিশেষে এত বছর করেননি। গঙ্গাসাগর মেলা একটা গুরুত্বপূর্ণ সর্বভারতীয় ইভেন্ট, তাকে জাতীয় মেলা স্বীকৃতিটাও দেয়নি কেন্দ্রীয় সরকার। এই নদীটার ওপর সেতু, এত বড় সেতু, সেটা করতে কেন্দ্রীয় সরকার এক নয়া পয়সা সাহায্য দেয়নি। সিপিএম এত বড় বড় কথা বলে, 34 বছরে তারা ভাবেওনি যে এখানে মানুষের সমস্যার সুরাহা দিতে সরাসরি সেতু দিয়ে যোগ করে দেওয়া উচিত। যিনি ভেবেছেন, যিনি করেছেন, নিজের উদ্যোগে করছেন, আজ শিলান্যাস হয়েছে। এবং নির্মাণকারী সংস্থা, রাজ্যের পূর্ত দফতর এবং ওপাশে লার্সেন টুব্রো, তাদের মধ্যে নথি বিনিময় মাননীয় মুখ্যমন্ত্রীর নিজের উপস্থিতিতে হয়েছে। যারা বাংলার ভালো চায়, উন্নয়ন চায়, বাংলার মানুষের পাশে থাকতে চায়, সকলের উচিত আজ এক বাক্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেওয়ার, যে এত বছর অপেক্ষার পর
কেউ যেটা করেনি। ওপাশে কপিল মুনির আশ্রম, সাগর দ্বীপ, গঙ্গাসাগর মেলা, পুণ্যার্থীদের ঢল, সারা ভারত থেকে পুণ্যার্থী আসেন। অন্য সময় পর্যটন কেন্দ্র হিসেবে কতখানি গড়ে তোলা যায়, যিনি ভেবেছেন, পরিকাঠামো তৈরি করেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেতু করে আজ একটা নতুন কর্মসূচির সূচনা করলেন, ঐতিহাসিক দিন। বিরোধী দলনেতা বলছেন যে যেটা NW1 এর উপর আছে, জাতীয় জলপথের থেকে কোনো ধরনের তো অনুমতি নেওয়াই হয়নি এবং মিথ্যাচার করছেন উনি আজকে সেতুর কথা বলে। বিজেপি বরঞ্চ ক্ষমতায় আসলে রামেশ্বরমের মতো ওখানে ব্রিজ করবেন, যতই চেষ্টা করুন সাগরে তৃণমূল কংগ্রেস জিতবে না। সবটা এই যে এই একটা এত বড় সেতু হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেতু করছেন, তার প্রাথমিক হোমওয়ার্ক কাজকর্ম শেষ, শিলান্যাস হলো, নির্মাণকালে সংস্থার সঙ্গে নথি বিনিময় হলো। সহ্য করতে পারছে না বিজেপি, সেই কারণেই শুভেন্দুর এই আক্রমণ। সহ্য করতে পারছে না। এতদিন তোমাদের মুখে এটা শোনা যায়নি। কেন কেন আপনাদের মুখে শোনা যায়নি? গঙ্গাসাগর সেতু এতদিন আপনারা কথা বলেননি কেন? কেন বলেননি গঙ্গাসাগর সেতু করবেন? কেন কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি? তার জন্য আপনাদের ক্ষমতায় আসার কি দরকার? এমনিও আসবেন না, অমনিও আসবেন না। বাংলার মানুষের উপকার করার যদি ইচ্ছা হতো তো কেন্দ্রীয় সরকার এগিয়ে এসে সেটা করতে পারতো, আপনারা প্রচার করতে পারতেন। সবটা এটা কি করে হয়, আমরা ক্ষমতায় এলে করব। আরে ক্ষমতায় আসার আগে কিছু কাজ করে দেখিয়ে বলো যে আমরা এই কাজটা বাংলার জন্য করলাম। তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে ঐতিহাসিক সূচনাটি করেছেন, সেটি বিজেপি তার বঙ্গবিরোধী, জনবিরোধী দৃষ্টিভঙ্গিতে সহ্য করতে পারছে না। তার থেকে এখন এর অনুমতি নেই, ওর অনুমতি নেই, অনুমতি কার কি দরকার সেগুলো রাজ্য সরকার বুঝবে, নির্মাণকারী সংস্থা বুঝবে, করবে। আর সেতু নির্মাণের জন্য যদি অনুমতি দরকার হয়, যে যে দপ্তরের দরকার হবে সেই দপ্তর দেবে, বাংলার মানুষের স্বার্থে দেবে, উন্নয়নের স্বার্থে দেবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে 3 তারিখে মুখ্যমন্ত্রী গণেশ কুমারকে চিঠি লেখেন। আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে পাল্টা একটা চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী। আর ইলেকশন কমিশনের পিআরও নাকি এই বিরোধী দলনেতা গণেশ কুমারকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য নির্বাচন কমিশনার। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নগুলো করেছিলেন, আমাদের প্রতিনিধি দল প্রশ্ন করেছে, উত্তর দিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় 1, 2, 3, 4 করে অসঙ্গতি তুলে ধরেছেন। পশ্চিমবঙ্গের জন্য আলাদা নীতি নাকি? বিহারে যেগুলো করনি সেগুলো এখানে চাপাচ্ছ। নির্দেশনামা কোনো লিখিত নেই, বিজ্ঞপ্তি জারি নেই, হোয়াটসঅ্যাপে মানুষকে হয়রান করা, অসুস্থ মানুষকে হয়রান করা, বৈধ নাগরিকদের হয়রান করা, ভোট কাটার চেষ্টা, বৈধ ভোটারদের কাটার চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর তো দেওয়ার কথা গণেশ কুমারের। এখন গণেশ কুমারের ঢাল হয়ে বিজেপিকে নামতে হচ্ছে কেন? না, বিজেপির নির্দেশেই তো গণেশ কুমার চলেন। বিজেপির রাজনৈতিক এজেন্ডাটাই তো গণেশ কুমার সেই অনুযায়ী চলছেন। সেই তাগিদ থেকে 7 তাড়াতাড়ি শুভেন্দু চিঠি দিয়েছে। আর ওটা বিরোধী দলনেতার পদ, ওটা ইলেকশন কমিশনের পিআরওর পদ নয়, ওটা উত্তর দেওয়ার কথা ইলেকশন কমিশনের। আর এই বিজেপি এরা তো পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যানিক রিয়াকশনে চলে। মমতা দি চিঠি দিয়েছেন, ওদের চিঠি দিতে হবে। তৃণমূল 21শে জুলাই শহীদ দিবস করে, ওদের সেদিন একটা কিছু করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি শুরু করছেন, সেই দিন ওদেরও একটা কিছু করতে হবে। নিজস্ব আইডেন্টিটি বলে কিচ্ছু নেই। প্যানিক রিয়াকশনের ওপর তৃণমূল যা করছে তার উপর থাকলে যদি কোথাও প্রাসঙ্গিকতার সূত্রে একটু খবরে ভেসে থাকা যায়। চিঠিতে বলছে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বেগ, কল্পনা প্রসূত, ভুয়ো ভোটার থেকে অবৈধ ভোটার আগলে রেখেছে তৃণমূল। চিঠিতে সেটা তো সম্পূর্ণ, আমি আবার বলছি, বিরোধী দলনেতার পদটা তো ইলেকশন কমিশনের পিআরও চাকরি নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি গণেশ কুমারকে চিঠি লিখেছেন। সেই চিঠির যা যা অভিযোগ আছে গণেশ কুমার উত্তর দেবেন। যা যা অভিযোগ আসছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিভাবে হয়রানি চলছে। বৈধ নাগরিক,
বয়স্ক নাগরিক এই শীতের মধ্যে, কে অ্যাম্বুলেন্সে, কেউ আত্মীয়ের কোনোভাবে ঘাড়ে ভর দিয়ে হাঁটতে পারছেন না, তাদের টেনে নিয়ে যাচ্ছে। জীবিত ব্যক্তিকে মৃত বলে নাম কেটে দিচ্ছে। হিয়ারিং এর নামে যাকে তাকে হয়রান করার জন্য ডেকে পাঠাচ্ছে, জেনুইন যারা তাদের ডেকে পাঠাচ্ছে। আর এতদিন ধরে শুভেন্দুবাবু বলেছিলেন রোহিঙ্গা, এত রোহিঙ্গা, কোথায় শুভেন্দু? রোহিঙ্গা কই? ইলেকশন কমিশন যে 58 লাখ, একটাও তো রোহিঙ্গা দেখাতে পারেনি পশ্চিমবঙ্গে, একটাও তো অবৈধ বাংলাদেশি দেখাতে পারেনি, তো কই? এতদিন ভুল ন্যারেটিভ, মিথ্যাচার করে বাংলায় লাখ লাখ রোহিঙ্গা বলে মিথ্যাচার করেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধরে ফেলেছেন জিনিসটা, যেগুলো ওরা মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানায় করেছে, ভোটার লিস্টে কারচুপি, জালিয়াতি, বাংলায় সেটা চলছে না। সেই কারণে বিজেপি এখন ইলেকশন কমিশনকে আড়াল করতে নেবে। বলছেন যে জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলা এটা অপমানজনক এবং কোন রাজ্যে বলা হচ্ছে না, একমাত্র এই রাজ্যেই বলা না হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে যে ভাষায় শুভেন্দু আক্রমণ করেছে, যে যে বিশেষণ বলেছে, একজন মহিলা, তার উপর মুখ্যমন্ত্রী, তখন এসব নীতিজ্ঞান কোথায় থাকে? শুভেন্দু অধিকারী যে যে ভাষায় মমতা ব্যানার্জিকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, যে যে শব্দ বলেছে, যে যে ভাষা বলেছে, যেভাবে অপমান করেছে, তার কাছ থেকে নীতিজ্ঞান শেখা হবে। 60 বছর বয়সে বার্থ সার্টিফিকেট দিচ্ছে, ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে দিচ্ছে যাকে পাচ্ছে। এগুলো কমিশনের এআই স্ক্যানারে ধরা পড়ে যাচ্ছে, নাম বাদ চলে যাচ্ছে। বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীদের যতই চেষ্টা করো রাখতে পারবে না। শুভেন্দু অধিকারী, এই ঘোটাটা তো এই এতদিন ধরে তো শুভেন্দু অধিকারী রোহিঙ্গা বলে এসেছিল। সে রোহিঙ্গা কই? জ্ঞানেশ কুমারকে যে চিঠি লিখেছে শুভেন্দু অধিকারী, সেই চিঠিটার মধ্যে রোহিঙ্গা শব্দ নেই কেন? জ্ঞানেশ কুমারকে যে চিঠিটা শুভেন্দু অধিকারী লিখেছে, সেখানে রোহিঙ্গা শব্দটা নেই কেন? এতদিন তো বলে এলো লাখ লাখ রোহিঙ্গা আছে। তার কারণ সেই মিথ্যাচারটা ধরা পড়ে গেছে। কোন রোহিঙ্গা বাংলার ভোটার লিস্টে নেই। একজনও রোহিঙ্গা যদি ঢুকে থাকে, তার দায়িত্ব, ব্যর্থতা গোটাটাই বিএসএফ এর, যার দায়িত্বে অমিত শাহ সীমান্ত পাহারা দেয়, যাদের দায়িত্ব। ভোটার লিস্টে কোনো রোহিঙ্গা ছিল না। তো এত বড় জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছে রোহিঙ্গা ধরা হোক, এই লাইনটা নেই কেন? আর যদি লাইনটা না থাকে, তাহলে বাংলার মানুষের সামনে গরম গরম কথা বলা হয় কেন? অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, লাখ লাখ রোহিঙ্গা। ফলে শুভেন্দু অধিকারী, বিজেপি, তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যেভাবে ভোটার লিস্টের কারচুপিটা ধরে ফেলেছে, এবং দেখতেই পাবেন, আজ তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সুপ্রিম কোর্টে যে লড়াইটা একেবারে শীর্ষ স্তরে যাচ্ছে, সেটা তো দেখতেই পাবেন সবাই। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও তো আইনজীবী। শুভেন্দু অধিকারী বলছেন 15ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোবে, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। উনি সিএম, যেভাবে হোক এপ্রিল মাস পার করাতে চাইছেন। পরিষ্কার কথা হচ্ছে, আমাদের একটা স্পষ্ট নীতি, সেই নীতিতে আমরা দাঁড়িয়ে আছি। এই নীতিটা দ্বিমুখী। প্রথম একটা হচ্ছে, একজন বৈধ ভোটারের নাম আমরা কাটতে দেব না, দেব না, দেব না। আর নাম্বার 2, কোন অবৈধ ভোটার, অন্য রাজ্যের ভোটার, তাদের নাম এখানে ইনক্লুড করতে দেব না। যে ওখানেও নাম আছে, আবার এখানেও নাম আছে, কপি পেস্ট করে বসিয়ে দেয়া, যেগুলো সব মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লিতে হয়েছে, ওরা ধরতে পারেনি, তাই বিজেপি সুবিধা পেয়েছে, এখানে ওসব হবে না। তো ফলে এটার উপর দাঁড়িয়ে আমাদের আপত্তি চলছে। এই যে এসআইআর এর জন্য এত মারা যাচ্ছে, আতঙ্কে মারা যাচ্ছেন, সাধারণ নাগরিক মারা যাচ্ছেন, বিএলও মারা যাচ্ছেন, চাপে মারা যাচ্ছেন, উদ্বেগে মারা যাচ্ছেন, এর দায়িত্ব কে নেবে? শুভেন্দু অধিকারী বলছেন যে সিএ চালু করার সময় এনআরসি বলে ভুল বুঝিয়েছিলেন মমতা, মতুয়াদের নাগরিকত্বের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ঠিক একইভাবে এসআইআর এর বিরোধিতা করে মানুষকে ভুল বোঝাচ্ছেন। ভুল বোঝাবার কিছু নেই। মানুষ পুরো দেখতে পাচ্ছেন চোখের উপর। বয়স্ক মানুষদের, অসুস্থ মানুষদের কিভাবে টেনে আনা হচ্ছে, তো মানুষ দেখতে পাচ্ছেন তাদের।
তো সুতরাং মানুষ তিতিবিরক্ত। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম এসআইআর আর একটু সময় নিয়ে ভালোভাবে হোক। 2001-এর পর প্রায় 2-2.5 বছর ধরে এসআইআর হয়েছিল। তো এবার এই 2 মাসের মধ্যে করতে হবে বলে অপরিকল্পিত হঠকারী সিদ্ধান্ত নিয়ে ক্ষতি করা হয়েছে। তা এখন মতুয়া সম্প্রদায় তারাও তো অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তৃণমূল কংগ্রেস পাশে রয়েছে, বিজেপি নেতারা তো এখনো মুখে কথা বলে যাচ্ছেন, কোনো বিজ্ঞপ্তি তো জারি হয়নি মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব নিয়ে। মানে তাদের তো ঘোরতর বিপদে ফেলা হয়েছে। সিএএ কে এনআরসি বলে মুসলিম ভোট পকেটে নিয়ে ক্ষমতা এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ আইনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পাচ্ছে না। এ রাজ্যে 60,000-এর বেশি দরখাস্ত হয়েছে সিএএ তে, 1,000-এর বেশি সার্টিফিকেট ইতিমধ্যে পেয়েছে। সিএএ কার্যকর হওয়ার প্রমাণ হয়েছে, এটা এনআরসি নয়। বলছে শুভেন। আমরা পরিষ্কার বলছি যে যখন আসাম থেকে নোটিশ আসছিল রাজবংশীদের কাছে, মতুয়াদের কাছে, তখন আপত্তি করতে শুনিনি শুভেন্দু অধিকারীকে যে আসাম থেকে কেন এই এনআরসি গোছের নোটিশ ঢুকছে রাজবংশীদের কাছে, তারাও তো হিন্দু, কেন ঢুকছে মতুয়াদের কাছে, তারাও হিন্দু। তখন তো কোনো আপত্তি করতে শুনিনি। এখন তৃণমূল কংগ্রেসের প্রবল প্রতিবাদ, প্রবল আপত্তিতে এই হয়রানির মধ্যে তো হিন্দুরাও পড়ছে, মুসলমানরা যেমন পড়ছেন হিন্দুরাও পড়ছেন, বিপুল সংখ্যক হিন্দু পড়েছে। যখন বয়স্ক মানুষকে স্ক্রুটিনির হিয়ারিং এর নামে ডেকে পাঠানো হচ্ছে, হিন্দু মুসলমান ডেকে যাচ্ছে, হিন্দু পরিবারের কত বয়স্ক, কত অসুস্থ অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে। না, সেটা হচ্ছে যে শুভেন্দু আজকে বলেছে যে আপনি কমিশনকে বিজেপির দালাল বলতেই পারেন, কিন্তু সুপ্রিম কোর্টে আপনার পরিণতি কি হলো? যেসব আইনজীবীদের দাঁড় করান তারা মুখ খুললেই 50 লাখ 60 লাখ দিতে হয়। কাদের টাকায়? আমরা ট্যাক্স পেয়াররা জানতে চাইবো না? বিহারের কেসে পার্টি হয়েছেন, সুপ্রিম কোর্ট কি বললো? জেনুইন কোনো নাম বাদ পড়লে সুপ্রিম কোর্টে চলে আসবেন, আমরা প্রোটেকশন। জেনুইন নামটা বাদ পড়বে কেন? আমরা তো এই জায়গাটাতেই ধরছি। আমরা বলছি যে পদ্ধতিতে হয়েছে তাতে জেনুইন ভোটাররা তারা হয়রান হচ্ছেন। তো তৃণমূলের প্রতিবাদের চোটেই তো কমিশনকে শেষ পর্যন্ত বলতে হলো না বয়স্কদেরটায় বাড়ি গিয়ে করা হবে, তাদেরকে তো ডেকে পাঠানো হচ্ছিল। তখন শুভেন্দু অধিকারীকে তো খুঁজে পাওয়া যায়নি। যখন বয়স্ক মানুষদের লাইনে দাঁড় করিয়ে রাখছিল ডেকে এনে, তখন কোথায় ছিলেন শুভেন্দু অধিকারী? শুভেন্দুকে তো তখন খুঁজে পাওয়া যায়নি। তৃণমূল কংগ্রেস পাশে ছিল, তৃণমূলের নেতারা বারবার ডেপুটেশন দিয়েছিলেন। হচ্ছে কি? বৃদ্ধাদের ডেকে পাঠানো হচ্ছে, অসুস্থদের ডেকে পাঠানো হচ্ছে, যান বাড়িতে গিয়ে করুন অথবা ভার্চুয়ালি হিয়ারিং করুন। তৃণমূলের চাপে ওটা থেমেছে। তো সুতরাং যেখানে যে পদ্ধতিতে, যে ফোরামে, যেটা ইলেকশন কমিশনকে বলে হবে কমিশনকে, যেটা সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার হবে সুপ্রিম কোর্টে যাওয়ার। অভিষেক ব্যানার্জি তো র্যাম্পে হাঁটিয়ে দেখিয়ে দিলেন 3 জন মৃত ভোটার, তাদের নাকি মৃত তালিকায় ফেলে দেওয়া হয়েছে, হাঁটছে, মৃত ভোটার হাঁটছে। অবসরপ্রাপ্ত আমাদের পরামর্শদাতা নিয়োগ নিয়ে কটাক্ষ করে শুভেন্দু বলছেন যে দেহত্যাগ না করলে পদত্যাগ নবান্নে হয় না। সবাইকে পরামর্শদাতা করে দিচ্ছে, বাংলার ছেলেদের চাকরির পদ বন্ধ করেছে। দেখুন, যদি আমরা প্রধানমন্ত্রীর অফিস পিএমওর দিকে তাকাই বা অন্য জায়গায় বহু সিএমওতে দেখাই, তাতে দেখাই যায় যে বেশ কিছু ক্ষেত্রে অভিজ্ঞ যারা, অভিজ্ঞ দক্ষ যে আমলারা, যাদের মাধ্যমে বেশ কিছু ইতিবাচক কাজ হয়েছে, তো তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাদের নির্দিষ্ট বয়সের পরেও বিভিন্নভাবে তাদের অ্যাকোমোডেট করে তাদের অভিজ্ঞতাটা কাজে লাগানো হয়, তাহলে সার্ভিসটা খুব ভালো পাওয়া যায়। তো এটা তো শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, এটা তো সারা ভারতবর্ষের সর্বত্রই এই বিষয়টা রয়েছে যে যারা দক্ষ, অভিজ্ঞ, হয়তো বয়স হয়ে গেল, ঠিক আছে, তাদের একটা বিকল্প পথে এনে তাদের সার্ভিসটা, তাদের অভিজ্ঞতাটা, তাদের নির্দিষ্ট যে স্লট সেখানে কাজে লাগানো, তো তার মধ্যে খারাপ কি আছে? মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে বিপত্তারিণী বা রক্ষাকালী যাদের নাম বলছেন তারা সবাই সনাতনী। আপনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছেন। আপনার ডাক মা নিশ্চয়ই শুনবেন, সেই জন্যই আপনি নজরুল মঞ্চে গিয়েছেন আমার যাওয়ার সময় হলো।
বলেছে কুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভ বলেছেন উনি। তো কুম্ভ মেলাকে দেখুন, শুভেন্দু অধিকারী এই ধরনের কথাগুলোকে ডিস্টর্ট করছেন, বিকৃত করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ কন্যা, কিন্তু তিনি অন্য সব ধর্মকে সম্মান করেন, তিনি একজন ধর্ম নিরপেক্ষ, তিনি সেকুলার, এবং সপ্তাহে একাধিক দিন উপোস রাখেন, এবং মমতাদের বাড়িতে কালী পুজো হয়। তো সুতরাং তিনি যদি কোনো দেবদেবীর নাম করে থাকেন, তিনি আজকে নতুন করছেন এটা ভাবার কোনো কারণ নেই। তো ফলে এইগুলো নিয়ে বিকৃত প্রচার, কুম্ভ মেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন অপমান করেননি, প্রশ্নই ওঠে না, কেন অপমান করবেন? সমালোচনাটা হয়েছে কুম্ভ মেলার মিসম্যানেজমেন্টের, যার কারণে মৃত্যু মিছিল হয়েছে, বারবার আগুন লেগেছে ঝুপড়িতে, পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল হয়েছে, তাদের ঠিক মতো পোস্টমর্টেম হয়নি, তাদের ডেথ সার্টিফিকেট ঠিক মতো দেওয়া হয়নি। ওই মৃত্যু মিছিলের ঘটনাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এরা কুম্ভকে মৃত্যু কুম্ভ বানিয়ে দিয়েছে, তার মানে কখনোই সেটা কুম্ভ মেলাকে অপমান করা হলো না। এ রাজ্যে ভোট কত দফায় প্রয়োজন, কত কেন্দ্রীয় বাহিনী? আজ দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সিওর হাই ভোল্টেজ বৈঠক, এবার 2 দফায় ভোট করা নিয়ে আলোচনা, কমিশন সূত্রে খবর। কোনো মন্তব্য করবো না। মালদা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে মৌসম বেনজির তৃণমূল ত্যাগের পিছনে নাকি শুভেন্দু অধিকারী। যারা বলেছেন তারা বলেছেন, এই নিয়ে কোনো মন্তব্য করবো না। বলা শুভেন্দু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যাম্প শো নিয়ে বলেছেন যে বারুইপুরে র্যাম্প শো করতে ঠিক কত খরচ হয়েছে ঠিক নেই, যেখানে আমার বক্তব্য শোনা হচ্ছে। এটা যে ওর বিরুদ্ধে গেল নিজেও জানে না, কলেজে প্রোগ্রাম করতাম, জানি কত খরচ হতে পারে। এমনি খুব একটা এ নিয়ে কি উত্তর দেবো? আসলে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে মানুষের মধ্যে মিশে একটা জনসমুদ্রের মধ্যে দাঁড়িয়ে তিনি যে বিজেপিকে যেভাবে পয়েন্ট ধরে ধরে আক্রমণ করেছেন, সেই আক্রমণের পাল্টা কোনো যুক্তি দেওয়ার ক্ষমতা বিজেপির নেই। সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মঞ্চ, এইগুলোকে শুভেন্দু আক্রমণ করতে শুরু করেছে। তার কারণ হচ্ছে যে কন্টেন্ট যেটা অভিষেকের বক্তব্যের যে লজিক, যে কন্টেন্ট, এবং বিজেপির বিরুদ্ধে বাংলার সঙ্গে শত্রুতার যে অভিযোগ, এগুলোকে তো শুভেন্দু কাউন্টার করতে পারছে না, সেই জায়গায় দাঁড়িয়ে ওই সমস্ত অবান্তর কথা বলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরো আক্রমণ করেছেন, তিনি বলছেন মোল্লা ইউনুস রিপুকে হত্যা করিয়েছেন, ইউনুস খারাপ, এটা আরো খারাপ, ছাত্র রাজনীতি না করলে, আন্দোলন না করলে, প্রিজন ভ্যানে না উঠলে এই হয়। অর্জুন সিং তো আবার ওর জুতোর দামও বলে দিয়েছে। ব্যক্তিগত আক্রমণ, রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ করা একদমই উচিত নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তরুণ প্রজন্মের নেতা, অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন। তাকে সামলাতে না পেরে বিজেপির নেতারা ব্যক্তিগত আক্রমণ করছেন, এবং এই ব্যক্তিগত আক্রমণ কখনোই বাংলার মানুষ গ্রহণ করেননি, এবারও করবেন না। দাদা, বাংলার মাটি বাংলার জল রাজ্য সঙ্গীতের সময় উঠে না দাঁড়িয়ে বসে চা খেলেন রাজ্যপাল, তাকে প্রশ্ন করতে এড়িয়ে যান গোটা বিষয়টি। তিনি জানান, ইউ ডোন্ট সি আই ওয়াজ স্ট্যান্ডিং অ্যান্ড সিঙ্গিং অলসো। বলতে হবে, অবশ্যই দাঁড়ানো উচিত। রাজ্য সঙ্গীত যখন গাওয়া হবে তখন তো তার মানে যে কোনো ব্যক্তিরই নিশ্চিতভাবে দাঁড়ানো উচিত। জাতীয় সঙ্গীত, রাজ্য সঙ্গীত যেখানে বাজবে সেখানে দাঁড়ানো উচিত। 26-এর ভোটে পাল্টা মারের নিদান দিল লকেট চট্টোপাধ্যায়, নির্বাচনে মারের বদলা মার হবে, অত্যাচার হলে মহিলারা চুপ করে বসে থাকবে। দায়িত্বজ্ঞানীর কথাবার্তা। লকেট চট্টোপাধ্যায় মহিলাদের ওই কি কথা বলবেন? বিজেপির নেতা নিদান দিচ্ছে, মহিলারা গিয়ে তৃণমূলকে ভোট দেবেন, তাই তাদের ভোটের দিন বন্দি করে রাখুন। লকেট চট্টোপাধ্যায় আগে পার্টির মধ্যে মহিলাদের স্বাধীনতা নিয়ে কথা বলুন, তারপর এইসব বড় বড় কথা বলবেন। সিএমকে আক্রমণ করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলছেন আজকে মহিষাদলের সরস্বতী মূর্তি ভাঙা হয়েছে। উনি যেখানে গিয়েছেন, আজকে যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছেন সেখান থেকে 40 কিলোমিটার দূরে কোটেশ্বর রাও প্রিজন ভ্যানে তুলেছিলেন মা কালীকে, গলায় বস্ত্র দিয়ে ক্ষমা চাওয়া উচিত। একদম এটা অত্যন্ত ধর্মকেন্দ্রিক বিকৃত বিষ ছড়ানোর কথাবার্তা। ওখানে একটা গন্ডগোল হয়েছিল, কারা করেছে সবাই জানে। দেবদেবীর মূর্তি, হিন্দু ধর্মাবলম্বী, তাদের কেউ কে করেছে সবাই জানেন। সেই মূর্তি ড্যামেজ করে একটা ধর্মীয় ভেদাভেদ তৈরি করার চেষ্টা বিজেপি ফাঁক পাচ্ছিল। পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিগ্রস্ত
ক্ষতিগ্রস্ত বিগ্রহটি ওখান থেকে সরিয়ে নিয়ে গেছে। এর সঙ্গে মাকে অমুক পুলিশের গাড়িতে তুললো, অমুক করলো। অ্যাকচুয়ালি যেখানে মা বেসিক্যালি সবার মনের মধ্যে থাকেন, মা তো মনের মধ্যে থাকেন, হৃদ মাঝারে থাকেন, ভক্তিতে থাকেন, শ্রদ্ধায় থাকেন। আর যারা মাকে নিয়ে, দেবদেবীদের নিয়ে ধর্মের নাম করে রাজনীতির মার্কেটিং করতে যায়, তারাই এই ডিস্টর্টেড কথাগুলো বলবে। শুভেন্দু তৃণমূলকে একটা আক্রমণ করেছেন। তিনি বলছেন এরা ভাবছে এই সরকার থাকবে, এরা ভাবছে মুসলিমরা আগের মতো ভোট দেবে, ভাবছে দিনহাটা, শীতলকুচি, ভাঙড়ে আবার ভোট করবে। এটা সিপিএমও ভাবতো। আইপ্যাক বলছে আরে আমরা তো আছি। উনি পুরনো ভোটার লিস্টে ভোট করাতে চান, এই 58 লক্ষ ভোটার মেরে দিতে চান, ক্যামেরা বন্ধ করে ছাপ্পা দিতে চায়, কিন্তু আমরা করতে দেব না। অবান্তর কথা। হারবেন জেনে, বিজেপি আবার হারবে জেনে এই ধরনের কথাবার্তা বলছেন। বাংলার মানুষের যদি এই যে শুভেন্দুর এইসব কথা, আসলে শুভেন্দুও জানে যে ওর দলের নেতাকে বলতে হচ্ছে মহিলাদের ভোট দিতে আটকে দিন, বাড়িতে বন্দি করে রাখুন, কারণ মহিলারা, মা বোনেরা বেরোলে গিয়ে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে দেবেন। অর্থাৎ অবাধ ভোট হলে মমতা ব্যানার্জি জিতবে, এটা তো বিজেপি জানে। সেই কারণে কথা ঘোরাতে এইগুলো। শুভেন্দু অধিকারীও খুব ভালো করে জানে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসেব দিয়ে বলে দিয়েছেন ভোটের পার্সেন্টেজ এবং সিট দুটোই তৃণমূলের এবার বাড়তে চলেছে। দাদা, চলতি মাসে ব্রিগেডের সমাবেশ করার কথা হুমায়ুন কবিরের। আদৌ, আজ আরে ব্রিগেড করুন। পরিদর্শনের সেখানে তো সময় ওটাকে বাধা দিয়ে দেওয়া হলো। হুমায়ুনকে ঘিরে গো ব্যাক স্লোগান, তৃণমূলের সাংবাদিক বৈঠকে বাধা, হুমায়ুনকে বিজেপির কোথায়? আক্রমণ। হ্যাঁ, হ্যাঁ, আজকে গেছিল পরিদর্শন করতে পরিদর্শন হুমায়ুন। করতে গেছিল। বলছে শীতকালে যারা চিড়িয়াখানা দেখতে যায় তারা অনেকে তারপর ব্রিগেডে পাগলের মতো ঘুরে বেড়ায়। তো ও কি হয়, ও চিড়িয়াখানা, ভিক্টোরিয়া ওইসব যারা দেখতে যায় তাদের বিকেলে যান, ওরকম ব্রিগেডে অনেক দেখতে পায়। আর শীতকালের কেউ বারণ করছে না, যার যা ইচ্ছে উনি করতে পারেন। যে ব্যক্তি 2019 সালে বিজেপির ক্যান্ডিডেট হয়ে লোকসভা ভোট লড়েছে মুর্শিদাবাদ কেন্দ্রে, কোন বিজেপি? যারা বলেছিল এক ধাক্কা অর্ধ, বাবরি মসজিদ তোড় দো, সেই বিজেপির যে ক্যান্ডিডেট ছিল সে এখন বিজেপি বিরোধী সেজে ভোট ভাগ করতে নেমেছে। এটা কি বাংলার মানুষ বুঝতে পারছেন না? সবাই বুঝতে পারছেন। তো ব্রিগেড উনি দেখতে গেলেন কি না গেলেন, ও কি এসে গেল? তৃণমূল গো ব্যাক স্লোগান দিল ওখানে। আমি বলতে পারবো না। শুধু যারা মানে একটু সচেতন মানুষ, তাদের কাছে তো এই কন্ট্রাডিকশনটা বিরাট, যে লোকটা বিজেপির ক্যান্ডিডেট ছিল সে আজকে বলছে আমি বাবরি মসজিদ করবো, কি বলে বিজেপির বিরুদ্ধে আমায় ভোট দিন। তো যে বিজেপি বাবরি মসজিদ ধ্বংসকারী বিজেপির ক্যান্ডিডেট ছিল, নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলে ভোট করেছে, অমিত শাহ জিন্দাবাদ বলে ভোট করেছে, সে হঠাৎ বিজেপি বিরোধী, এটা কেউ বিশ্বাস করে নাকি? এখন কে কি করেছে, আমরা এসব দুমদাহাক্কা স্লোগানের এরকম পক্ষে নই, কিন্তু কোন মানুষকে কোথায় কি করেছে বলা মুশকিল। পুরো নিয়োগ দুর্নীতিতে চার্জশিট হয়েছে। এজেন্সি সূত্রে খবর, নিয়োগ পরীক্ষাতে সাদা খাতা দিয়ে জমা করেছে এরকম অনেক। আর শুভেন্দু বলেছেন সুজিত বসু থেকে গোপাল সাহা, উত্তম দাস 17টা চেয়ারম্যান কেউ ছাড়া পাবে না। বিজেপিকে আনুন, মে মাসে যুগযুগি লাগিয়েছে। এর সঙ্গে বিজেপি আসার কি সম্পর্ক? তদন্ত তো করছে সিবিআই, তদন্ত করছে তো ইডি, সেগুলো তো সেন্ট্রাল গভর্নমেন্টের। তো এর সঙ্গে বিজেপি করার কি সম্পর্ক? এর সঙ্গে বিজেপি ক্ষমতায় আসারই বা কি সম্পর্ক? এটা তো তাদেরই হাতে আছে এজেন্সি। যদি কোনো তথ্য প্রমাণ থাকে তারা ব্যবস্থা নেবে। এর সঙ্গে রাজ্যে বিজেপি আসার কি সম্পর্ক? এর সঙ্গে রাজ্যে বিজেপি আসার কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি যাদের বিরুদ্ধে একসময় বিজেপি ভিডিও ছাড়তো, বিজেপি পার্টি অফিস থেকে ভিডিও ছাড়া হতো, যারা ওই সিবিআই, ইডি ইত্যাদি নানা রকম চাপের বিষয় ছিল, সবটা মাথার মধ্যে ঘুরে অবচেতন মনে কনফিউজড হয়ে গেলে এইসব স্টেটমেন্ট দেবে। এসআইআর শুনানির নোটিশ পেয়ে কোমায় বৃদ্ধা। হৃদরোগে আক্রান্ত উত্তর 24 পরগনার বিলকান্দার বাসিন্দা 80 বছরের বৃদ্ধা আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিকেলে ভর্তি। দেখুন, এটা তো খুব খারাপ জিনিস হচ্ছে। এই যে এত বয়সী মানুষ, তারা হঠাৎ যদি জানতে পারেন যে তাদের এইভাবে শিকড় ধরে টান দেওয়া হচ্ছে, অস্তিত্বের সংকট হচ্ছে, তার মধ্যে বিজেপি নেতারা বলছে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেবো। দেখতে পেলেন সোনালী বিবিকে নিয়ে কি কাণ্ড হলো। খুব ভালো খবর, তার সন্তান হয়েছে, তিনি সুস্থ আছেন,
কিন্তু বাংলাদেশের জেলে পাঠিয়ে দিয়েছিল তাকে। তো এইসব দেখে শুনে মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছেন, তার মধ্যে মৃত্যুও ঘটছে। ভোট কবে জল্পনা হলো, এবার 3 দফায় ভোট হবে, রেজাল্ট বেরোবে এপ্রিলের মাঝামাঝি। অমিত শাহ এসে কলকাতায় দলীয় বৈঠকে বলেছিলেন 15ই এপ্রিলের পরে সরকার তৈরি করবে বিজেপি। এখান থেকে জল্পনা উস্কে উঠেছে যে এবার তাহলে 7-8 দফায় নয় 3 দফায় নির্বাচন হবে। আমরা এই বিষয়ে আমাদের দলের শীর্ষ নেতৃত্ব মন্তব্য করবেন, মানে তারা আগে কোনো একটা সিদ্ধান্ত হলে সেটা অ্যানালাইজ করবেন। আমাদের পূর্ণ আস্থা আছে বাংলার মানুষের উপর। বিজেপি সমস্ত রকম চক্রান্ত, নির্বাচন কমিশনকে দিয়ে সমস্ত রকম দলদাসপনা করাবার পরেও বাংলার মানুষ উন্নয়ন, সম্প্রীতি, সংহতির স্বার্থে এবং বাংলা এবং বাঙালির উপর দিল্লির উপেক্ষা, অপমান, অত্যাচারের প্রতিবাদে বাংলার অধিকার অটুট রাখার শপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের মধ্যে। যখন বাংলাদেশে হিন্দু শরণার্থীরা আক্রান্ত হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে কোনো কথা বেরোয় না। এভাবেই বামেদের মুখ থেকেও কোনো শব্দ শোনা যায় না, বলছে শুভেন্দু। এটা কোনো কাজের কথা না, সম্পূর্ণ বিভ্রান্তি ছড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের ঘটনায় এই হিংসের প্রতিবাদে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কড়া নিন্দা করেছে। এবং বাংলাদেশে যেটা হয়েছে, যেমন দীপু দাস একজন হিন্দু, তাকে যেমন পুড়িয়ে মারা হয়েছে, ভুলে যাবেন না দুটো ফুলের মতো বাচ্চা মেয়ে, আয়েশা আর তার দিদি, 2 বোন, ধর্মে মুসলমান, তাদেরকেও কিন্তু জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তীব্র নিন্দা করেছে। কিন্তু আমরা করব কি? এটা একটা স্টেট, ওটা একটা কান্ট্রি। করার কথা হচ্ছে শুভেন্দুর দলের, বিজেপির, সেন্ট্রাল গভর্নমেন্টের। সেন্ট্রাল গভর্নমেন্ট কি করেছে? শুভেন্দু এখানে ডেপুটি হাই কমিশন বাংলাদেশের ওখানে বিক্ষোভ দেখাতে যাচ্ছে। যা হতো বিক্ষোভ দেখাতে যাওয়া উচিত দিল্লিতে, বিদেশ দপ্তরের সামনে, যে বাংলাদেশ নিয়ে কড়া বিবৃতি দিন, প্রতিনিধি দল পাঠান, ব্যবস্থা নিন, যা যা দাবি সেটা তো দিল্লির কাছে করা উচিত। তার বদলে এখানে এই বিভ্রান্তিকর কথাগুলো বলছে কেন? ভেনেজুয়েলা প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এখনো পর্যন্ত কোনো নিন্দা নেই, কোনো সমালোচনা নেই। মার্কিন সরকারের ভূমিকা যেখানে সারা বিশ্ব সমালোচনার স্বর। এর আগে আমাদের কিছু বাংলাদেশের ক্ষেত্রে অদ্ভুত নিশ্চিত ছিল। এটা একটা বিদেশ নীতির বিষয়, সেটা নিয়ে এই মুহূর্তে এখান থেকে কোনো মন্তব্য করব না। আমাদের শীর্ষ নেতৃত্ব গোটা জিনিসটা দেখছেন। একটা অপ্রত্যাশিত, অবাঞ্ছিত দৃশ্য গোটা পৃথিবী দেখেছে। এবার সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে বিবৃতিটি এসছে সেটাও সকলের কাছে জলের মতো পরিষ্কার। কিন্তু এটা যেহেতু একটা আন্তর্জাতিক বিষয়, দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, ফলে আমাদের শীর্ষ নেতৃত্ব বিষয়টা দেখছেন, ওই বিষয়ে কোনো মন্তব্য করব না। ভেনেজুয়েলা সিপিএম এর কাজ ভেনেজুয়েলায় বোম পড়লো কেন, জবাব চাই, জবাব দাও। আর আমাদের কাজ বাংলায় চাকরি নেই, নারী সুরক্ষা নেই, অভয়া তামিলনার বিচার শুভেন্দুকে দাবি। আসলে মানে শুভেন্দু এবং সিপিএম কারোর সঙ্গেই বাংলার উন্নয়নের কোনো সম্পর্ক নেই। বাংলার উন্নয়নটা করছে তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তা, আলো, জল, পরিকাঠামো, শিল্প, কর্মসংস্থান চলছে। পাশাপাশি কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী থেকে রূপশ্রী, 93টা সামাজিক সুরক্ষা প্রকল্প। তো ফলে বাংলার মানুষ উন্নয়ন পাচ্ছেন, পরিষেবা পাচ্ছেন। এবার শুভেন্দুরা কখন সিপিএম এর বিরুদ্ধে আর কখন সিপিএম এর ভোটই শুভেন্দুরা পায়, এ তো ওদের মধ্যে নিজেদের গোপন আতাতের খেলা। শুভেন্দু, বিজেপি এবং সিপিএম, এই বিজেপি এবং সিপিএম এর মধ্যে তো গোপন আতাত আছে। এবং একটা সময় এ রাজ্যের কংগ্রেসের একটা অংশের মধ্যেও ছিল, যখন অধীর চৌধুরী প্রেসিডেন্ট ছিলেন। তারা তো আবার সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে এইসব ভোট কাটাকাটির খেলা খেলতো। তো সিপিএম এর ভোটেই তো বিজেপির বাংলায় ভোট 10% ক্রস করে না। বিজেপির ভোট 10% ক্রস করে না। সিপিএম এর কিছু ভোট বিজেপিতে যাওয়ায় বিজেপি একটুখানি বেড়ে এইসব বড় বড় কথাগুলো এসছে। সিপিএম যদি নিজেদের ভোট ধরে রাখতে পারে, বা এই কমরেডরা যদি ধর্মতলা থেকে বাড়ি ফিরে নিজের বুথে গিয়ে বিজেপিকে ভোট না দেয়,
তো তাহলে বিজেপির সবটাই আরো কমবে। কোনো জলপাইগুড়িতে টাটা মোটরসের একটি শোরুমে দু একদিন আগেই ভাঙচুর হয়, মারধর হয়, এমনকি যে যারা ওখানকার কর্মী ছিল তাদেরকে ভেতরে আটকে রাখা হয়। পরে পুলিশকে উদ্ধার করে, কিন্তু সেই ঘটনা এখন পর্যন্ত কোনো অভিযুক্ত গ্রেফতার হয়নি। বলতে পারবো না, কারণ স্থানীয় কোনো বিষয়, কোনো ইস্যু কেন হয়েছে কি জন্য হয়েছে তো বলা যাবে না। ফলে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এবং তারা দোকান করছেন, তাদের ব্যবসা তারা করবে। এসব কেন তো মানে এখানে তৃণমূল কেন কোথায় কেন আপত্তি করতে যাবে? এবং স্থানীয় কোন কার সঙ্গে কিসের জন্য কোন অশান্তি হয়েছে পুলিশ প্রশাসন দেখছে। কিন্তু এইটা যখন হচ্ছে তখন ওই সন্দেশকারী ঘটনায় মুসা মোল্লা, যার হাতে পুলিশ, রাজ্য পুলিশ আক্রান্ত হলো, আলটিমেটলি মুসাকে তো ধরেছে। কোথায় মুসা হতে হবে? মুসা ধরা পড়েনি না, শিওর, একদম এখনো পর্যন্ত ধরা পড়েনি। ওটা একদম পুলিশ খোঁজ করবে, দেখবেন তারা, পুলিশ খোঁজ করবে, তারা দেখবে। একটা একটা এলাকার ঘটনা, একটা অশান্তি হয়েছে, এবং সেখানে বাকিটা স্থানীয় পুলিশ প্রশাসন তারা দেখবে। প্রশ্ন হচ্ছে সন্দেশকারী বা জলপাইগুড়ি পুলিশের উপরে কি মানে ভয়টা চলে যাচ্ছে? পুলিশকে যে ভয় পেত, দেখুন একটা কথা বলি, এত বড় রাজ্য, দিনকাল এতখানি পরিবর্তন হয়েছে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ফোনে ক্যামেরা, কেউ ব্যাঙে হাঁচলেও সেটা ভাইরাল হচ্ছে। একটা জিনিস ভুলে যাবেন না, আজকে কোনো বিচ্ছিন্ন জায়গা হলে পুলিশকে একটু সমালোচনা যেখানে আপনারা করার আপনাদের অধিকার আছে 100 বার করবেন, কিন্তু সিপিএম জমানায় পুলিশ ক্রিমিনাল ধরতে গেলে খুন হতো। ডিসি পোর্ট বিনোদ মেহতাকে ক্রিমিনাল ধরতে গেছিলেন এই বন্দরের মধ্যে, তাকে জীবন্ত কুপিয়ে গায়ে কেরোসিন তেলে পুড়িয়ে মারা হয়েছিল জীবন্ত অবস্থায়, তাকে এবং তার দেহরক্ষীকে। ওসি তিলওয়ালা, তাকে প্রকাশ্য দিবালোকে মারা হয়েছিল। তো ফলে এখন কোথাও একটা বিচ্ছিন্ন গন্ডগোল হয়েছে, সেই বিচ্ছিন্ন গন্ডগোল পুলিশ আবার ঠিক সামলে নিয়ে তারপর ব্যবস্থা করতে চলেছে। সেটার তুলনা সমালোচনা তারা করতে আসছে যাদের সময় আইপিএসরা খুন হতো। সিপিএম এর ক্যাডার ধরতে গেছিল বলে খুন হয়েছিল ডিসি বিনোদ মেহতা, এবং তার কোনো বিচার ওসব হয়নি। যাকে একজনকে ধরেছিল সাক্ষী নাকি, তার তো রহস্য মৃত্যু হয়ে গেল পুলিশ হেফাজতে। তারা এসছে এখন জ্ঞান দিতে। বুঝেছে? আমি তো একটা হিন্দি